আগামীকাল 23 তারিখ বহু প্রতীক্ষিত আমাদের রাজ্যের বিধানসভার প্রথম দফা ভোটের আগে সম্ভবত এটাই শেষ এপিসোড। কিন্তু এই ভোটটা কিন্তু আর শুধু ভোট নেই, এই ভোটটা কিন্তু আগামী দিনে সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ, সভ্য মানুষ, এরা আমরা বেঁচে থাকবো কিনা আদৌ, তার প্রশ্নের লড়াই। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, আমরা এই যে সমাজে যারা বসবাস করি, এটা আমার মনে হয় অনেক জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি, সাহিত্যিক, তারাও এই কথা বলেছেন যে আমাদের এই সমাজটা অনেকটা একটা নৌকোর মতো, অনেকটা জাহাজের মতো। এবার সেই সমাজে বা সেই নৌকোটাতে বা সেই জাহাজটাতে যদি ছিদ্র হয়ে যায় এবং সেই ছিদ্র পথে যদি জল ঢুকতে শুরু করে, তার সাথে সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা যদি সেটা দেখতে পায় যে ইয়েস, ওই নৌকোটাতে জল ঢুকছে, এই জল ঢুকছে, আমি তো বসে আছি ঠিকঠাক, এটা মনে করার অর্থ গোটা নৌকোটা ডুবে যদি যায় তাহলে কিন্তু সেই মানুষটাও বেঁচে থাকবে না। এখন এই রাজ্যের অবস্থাটা হয়ে গেছে সেই ছিদ্র না, শত ছিদ্র একটি নৌকো বা জাহাজের মতো, যেখানে আজকে কোনো শুভবুদ্ধি সম্পন্ন বা যে মানুষ আগামী দিনে বেঁচে থাকতে চায়, আদৌ বেঁচে থাকা অর্থে আমি বলতে চাইছি সামাজিকভাবে যেগুলোকে শুভ বলা হয়, সামাজিকভাবে যেগুলোকে সভ্যতা বলা হয়, জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন মানুষের প্রয়োজন পড়ে, সেইগুলো নিয়ে বেঁচে থাকার কথা বলছি। সেগুলো নিয়ে যদি মানুষ বেঁচে থাকতে চায়, তাহলে যে যে মানুষের চোখে ওই ছিদ্রগুলি পড়েছে, সেই মানুষগুলি আর চোখ বুজে থাকলে চলবে না। ইভিএম মেশিনের সামনে যেতে হবে, গিয়ে নিজের মতটা প্রকাশ করতে হবে। দেখুন, বলি না, যদিও অনেক আগের একটা এপিসোডে তার বর্ণনা দিয়েছিলাম, একটা খাদ্য আন্দোলনের ওপর একটা এপিসোডে, যে এটুকু বলেছিলাম যে আজকে যারা ভাত খাচ্ছেন তারা একদিনের জন্য হলেও অন্তত ওই মানুষগুলোকে একটু স্মরণ করবেন। খাদ্য আন্দোলন যখন এই চাল খোলা বাজারে পাওয়া যেত না কংগ্রেস আমলে, তখন কিছু মুষ্টিমেয় মানুষের থেকে শুরু হয়ে 1959 সালে একবার, 1966 সালে একবার খাদ্য আন্দোলন হয় এই রাজ্যে। আজকে আমরা যেই চাল পাচ্ছি, চাল কিনছি দোকান থেকে, তার ফলবশত, যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে একটু বললাম। তা কি জানেন, সংকোচ হয় এগুলো, তবু বলছি এই কারণে, একটা কোটেশনকে বলবো বলে। আমার ঠাকুরদা স্বাধীনতা সংগ্রামী প্রয়াত রায় শচীন্দ্রনাথ চৌধুরী, যিনি স্বেচ্ছায় তার নিজের সমস্ত জমিদারি ত্যাগ করে দিয়েছিলেন, মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। আর আমার বাবা প্রয়াত হীরক রায় চৌধুরী, এই দুজন মানুষের যদি বলি, একজনের থেকে আর একজনের শেখা, আর একজনের থেকে আর একজনের শেখা। তা বাবা আমাকে বলেছিলেন, তৎকালীন একজন অত্যন্ত শ্রদ্ধেয় বামপন্থী লিডার বা নেতা, একবার হয়েছিল প্রয়াত গুরুদাস দাশগুপ্তর পাশে বসে, অনেক ছোট আমি তখন, এবং আর একবার হয়েছিল যখন আমি যুবক, মানে তৎকালীন সময়ের বামপন্থী নেতা মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তীর পাশে বসে। ঘটনাটা একই রকম, কি জানেন তো? তা বাবা বলতেন যে মানুষকে কথা বলতে দিবি, তেমনি ওই গুরুদাস দাশগুপ্ত, তিনি, তার সামনে একটা ঘটনা ঘটে, একজন মানুষ এসে অনেক অভাব অভিযোগের কথা, অনেক অসংলগ্ন বাক্য নিয়েও চিৎকার করে করে বলছিলেন। তখন তার পাশে যে সমস্ত নেতাকর্মী অন্যরা ছিলেন তারা তাকে সরিয়ে নিতে গেছিলেন। তখন তিনি থামিয়ে দিয়ে বলেছিলেন যে দাঁড়াও, ওনাকে কথা বলতে দাও। যাই হোক, ঘটনাটা যখন মিটে যায় তখন আমাকে বলেছিলেন, এবং সুভাষ চক্রবর্তীর সময় একই ঘটনা ঘটেছিল প্রায়,
দুটো একসঙ্গে রিপিট করছি না, সময় চলে যাবে। যে জানবি, মানুষ যখন কথা বলবে না, তোর সামনে দাঁড়িয়ে শুধু হাসবে, মাথা নাড়বে, হাত জোর করবে, তখনই জানবি যে পতন আসছে বা পতন হয়ে গেছে। সুভাষ চক্রবর্তীও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। ওই রকম নেতাকর্মীদের যখন ওরকম সরিয়ে দিতে গিয়ে তিনি বাধা দিয়ে বলেন যে ওকে বলতে দাও, ওকে যদি বলতে না দাও তাহলে তোমার বিরুদ্ধে কি ঘটছে সেটা তুমি জানতেই পারবে না, আর তলায় তলায় তোমার পতন ঘটে যাবে। মানুষ যখনই জানবে চুপ করে যাচ্ছে, তখনই জানবে তোমার পতন ঘটেই গেছে। কেন বলছি জানেন এই কথাটা, রেফারেন্সটা আনলাম তার কারণ এই তৃণমূল কংগ্রেস নামক দলটির পতন অলরেডি ঘটে গেছে। আমি মহাভারতে বিশ্বরূপ দর্শন যোগ অনেকবার আপনাদের সামনে বলেছি, সেটা আজকে আর রিপিট করছি না। কিন্তু এটা ঠিক যে যখন মানুষ সুযোগ পাচ্ছে সেই মানুষকে ভাবতে তো হবে অন্তত। ভোটটা তো আর গেলাম আর একটা ওই ক্রিকেট বলের মতো শট নিয়ে চলে আসলাম, বা গেলাম কলে একটুখানি জল নিলাম বাড়ি চলে আসলাম, এরকম জিনিস তো নয়। একদিনের একটি ভোট আগামী 5 বছরের ভবিষ্যৎকে নির্ধারণ করবে। তাহলে কোন সেই ভবিষ্যৎকে নির্ধারণ করবে, আজকে এটুকু তো অন্তত ভাবতে হবে। আমরা কি এই ভবিষ্যৎ চাইবো? এই ভোটটার ঠিক আগে এই কথাগুলো বলছি এই কারণে, আমরা কি এই ভবিষ্যৎ চাইবো যে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আরো শত শত অভয়ার মতো ঘটনা ঘটুক? আমরা এই ভবিষ্যৎ চাইবো? ওই ঘটনাটা ঘটার পরে আপনি আমি বা আমরা কেউ, ঈশ্বর যেন করুক না হয় এরকম কোনো ঘটনা, যে ইভেন আমরা থানা পর্যন্ত অভিযোগ পর্যন্ত জানাতে পারবো না, অভিযোগ নামক কোনো বিষয়বস্তুটাই থাকবে না, যা করেছি বেশ করেছি এই সমাজ তৈরি হবে? আমরা কি এই সমাজ চাইবো যেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে সব সময় তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হবে? আমরা কি এই সমাজ চাইবো যে আমরা যদি নিজেদের সন্তানের কথা ভাবি যে তারা আর লেখাপড়াই শেখার কোনো সুযোগ পাবে না? 8,000-এর মতো স্কুল বন্ধ হয়ে গেছে, শিক্ষকরা রাস্তায় গড়াগড়ি দিয়েছে, সমস্ত দৃশ্য তো আপনাদের চোখের সামনে ঘটেছে। তাহলে আপনি কাকে ভালোবাসেন? বলে মানুষ নিজেকে সব থেকে ভালোবাসে, নিজের সন্তানকেও তো ভালোবাসে। আগামী সন্তানটার জন্য এই ভোট, আগামী ভবিষ্যৎটার জন্য এই ভোট। এইটা কি চাইবো যে জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে শ্মশানের ডেথ সার্টিফিকেট পর্যন্ত প্রত্যেকটাতে আমাকে গিয়ে গিয়ে কাটমানি দিতে হবে? এই ভোটটায় এই ভবিষ্যৎ চাইবো যেখানে একটা বাড়ি তৈরি করতে গেলে মানে সামান্য কাউন্সিলর বা মেম্বার, পার্টি অফিস প্রত্যেককে সামান্য অর্থ দিয়ে হয়তো সে বাড়িটা তৈরি করছে, তার অর্ধেক টাকা আগে থেকে বাঁচিয়ে ধরে রেখে দিতে হবে তাদের দেওয়ার জন্যে, তবে সে নিরাপদে বাড়িটা তৈরি করতে পারবে। এই ভবিষ্যৎ চাইবো জমিটা বিক্রি করতে গেলে সামনে পোস্টার লাগানো থাকবে দেওয়ালে, এখানকার কোনো জমি বিক্রি করতে গেলে স্থানীয় কাউন্সিলর এবং পার্টি অফিসে যোগাযোগ করতে হবে? এরকম ভবিষ্যৎ চাইবো যে আপনার চোখের সামনে নদীতে যে বালি পড়ে আছে সেই বালি ফাঁক হয়ে চলে যাবে, কিচ্ছু থাকবে না, কয়লা ফাঁক হয়ে চলে যাবে, কিচ্ছু থাকবে না? এবং এই ভবিষ্যৎ চাইবো যে আপনার গ্রামের মুষ্টিমেয় 2-1 মানুষ ফুলে ফেঁপে, কোটি না, এখন কোটি জিনিসটা বাঙালি খুব একটা পছন্দ করে না, ঠিক মজা পায় না। খুব ঠিক কথা বলছি। টিভিতে যদি শোনা যায় যে 1 কোটি টাকা ধরা পড়েছে, 50 লক্ষ টাকা ধরা পড়েছে, বাঙালি নাক ছিটকে থাকে, দূরও কি হয়েছে, কিছু হয়নি। এখন 100 কোটিতে হিসেব হচ্ছে। 1000 কোটি হলে তবে একটু টিভিটা দেখি, বা ও আচ্ছা কি হয়েছে একটু কাগজটা পড়ে দেখি। এই পরিবেশ হয়ে গেছে ভাবুন, যেখানে 1000 টাকা যদি লুণ্ঠন হতো, হারিয়ে যেত, মানুষ হায় হায় করতো, খবরের কাগজটা ভালো করে উল্টে উল্টে পড়তো, কে সেই চোর দেখি। আজকে খুনি আসামি তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওয়ারেন্টেড, নন বেলেবেল ওয়ারেন্টেড। আগামী এপিসোডে আপনাদেরকে দেখিয়েছি নির্বাচন কমিশনের তালিকা বেরোনোতে সেই যাকে বলে পাপের হাঁড়ি ফেটে পরিষ্কার হয়ে গেছে। 25,000 স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 25,000
নন বেলেবেল ওয়ারেন্ট কার্যকর করা হয়নি, তাহলে ভাবুন ওই 25,000 অপরাধ ঘটেছে, জঘন্য অপরাধ ঘটেছে, এবং তার কোনো শাস্তি হবে কি, তাদের গ্রেপ্তারি পর্যন্ত করেনি কেউ। স্ক্রিনে আপনারা দেখেছেন তথ্যটা। আর আজকে তাদের এই সমস্ত অপরাধ যারা করবে তাদের প্রশাসন থেকে, পুলিশ থেকে, আইন থেকে, সমস্ত দিক থেকে সাপোর্ট দেবে একটি দল। সেই দলটা সরকার গঠন করবে। এইটা কি এই ভোটের প্রাক্কালে আপনার মনের ইচ্ছা? 1,500 টাকা যদি ধরি যে আপনার বা আপনার পরিবারে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে ঢুকছে, 1,500 টাকা যদি মনে করি আপনার সন্তানের অ্যাকাউন্টে ঢুকছে, ওই কি যুবক ভাতা নাকি, এটাই কি যথেষ্ট? মানে এই ভাতাটা দেওয়া, যেটাকে ওনারা বলেছেন যে ধর্ষণের, আবার সব কথা মুখ দিয়ে পারি না বলতে, তার আবার মানে তালিকা তৈরি হয়, প্রেক্ষিত তৈরি হয়। অর্পিতা সরকার ওনাদের দলেরই, ভুলে গেছেন নাকি? তিনি আবার নাট্যকার, হ্যাঁ, তিনি আবার সাংসদ হয়েছিলেন, না বিধায়ক হয়েছিলেন, সাংসদই বোধহয় হয়েছিলেন। তিনি আবার বলেছিলেন আবার ধর্ষণেরও প্রেক্ষিত থাকে। হ্যাঁ, আবার তার এক কাঠির ওপরে তাদের নেত্রী বলেছিলেন ও তো 10 লাখ টাকা দিয়ে দিলেই হতো, চাইলেই হতো। কত দেবো, 5 লাখ না 10 লাখ? আবার তার ক্যাটাগরি হয় যে ভাবা ভয়, মুখ মানে তদন্ত হওয়ার আগেই বলে দেওয়া হয় যে ও তো আগে কোনো কারোর সাথে দেখো একটা কোনো অবৈধ রিলেশন ছিল বোধহয়, অথবা কোনোভাবে হয়তো প্রেগনেন্ট ছিল। আপনার ঘরে মা, বোন, নিজের সন্তান নেই, ভোটটা দেওয়ার আগে আপনারা ভাববেন না একবার? এই নরক দেখতে চান আগামী দিনে? নরকেরও তো একটা সীমা আছে, তল আছে। এ তো সব ছাড়িয়ে চলে যাচ্ছে, যেখানে কঙ্কাল বিক্রি হয়ে যাচ্ছে, যেখানে মৃতদেহ সেইটাকে নিয়ে যেখানে ডাক্তারিদের ডিসেকশনের ক্লাসে লাগে, সেই মৃতদেহ আবার নিয়ে আবার ব্যবসা হয়েছে আরজিকর কাণ্ডে, সে সমস্ত সব ছড়িয়ে পড়েছে এখন সবার দিনের আলোর মতো পরিষ্কার। এরা তো মানে সর্বোচ্চ স্তরের, ওই বলে নরকের কীটেরও অধম। কিন্তু এই সমস্ত কিছু কি, কে একটু ছুটকো হুমকি দিল, কে একটু ধমকি দিল, এই সমস্ততেই পার পেয়ে যাবে। লাগাতার মিথ্যা, লাগাতার মানুষকে উস্কে যাওয়া, সিএ কে এনআরসি বলা, এখনো প্রত্যেক এপিসোডে বলে যাচ্ছে, মানে এসআইআরটাকে নিয়ে লাগাতার মিথ্যা বলে পুরো জিনিসটাকে তছনছ করে দেওয়া। আর আজকেও দেখুন এই যে অ্যারেস্ট হবে শুনেছে নির্বাচন কমিশন, এই কালকে আবার কোর্টে চড়েছে তাদের যেন অ্যারেস্ট না করা হয়, না করা হয়, না করা হয়। আজকে পরিযায়ী শ্রমিকরা এবার যখন দেখছে ছুটে আসছে ভোট দিতে, আরে কারা সেই পরিযায়ী শ্রমিক? যারা এই রাজ্যে কাজ পায়নি, ভাত পায়নি, শিক্ষা পায়নি, সমস্ত কিছু রেখে নিজের পরিবারকে ছেড়ে ভিন রাজ্যে গেছে। কোথায়? বিজেপি শাসিত রাজ্যগুলোতে। সেখান থেকে উপার্জন করে এই রাজ্যে তাদের ভাত পাঠিয়েছে, অন্ন পাঠিয়েছে, রোজগার পাঠিয়েছে। তারা আজকে ছুটে আসছে সাইক্লোনের মতো, তাদেরকে নিয়ে আবার অভিযোগ জমা দিয়েছে। কেন পরিযায়ী শ্রমিকরা আসছে? আছে তাদের পরিবারদের ভাবতে হবে। দেখুন কত দরদ। আর সবশেষে বললে তো রাত শেষ হবে না। এই রাতটাই তো এই রাত, ওই যে আমরা প্রত্যেক দিন, আমাকে ওই হোয়াটসঅ্যাপে অনেকে গুড মর্নিং পাঠায়, শুভ সকাল পাঠায়, তাদেরকে আমি লিখে পাঠিয়েছি যে শুভ সকাল সেদিন হবে ওই 4 তারিখ যদি পরিবর্তন হয়। তার কারণ প্রত্যেক দিন সকালে আমরা উঠে ভাবি এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। তাহলে সকালটাকে কি সকাল দেখতে চান? বাড়ির মেয়েটি রাত 8টার পরে বেরোবে না, এটা কি শুনতে চান? নাকি মেয়েটি একটি সুন্দর প্রফেসর হবে, সুন্দর কৃতি মানুষ হবে, যে কোনো বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, নিরাপদে সে পড়াশুনো করে বাড়ি ফিরবে যত রাতই হোক না কেন, নিজের সন্তান উচ্চ প্রতিষ্ঠিত হবে, সেটা চান? সেটা কি আদৌ চান?
সংখ্যালঘুদের সামগ্রিক উন্নতি হবে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, তাদের ঘর থেকে আইপিএস বেরোবে, আইএএস বেরোবে, বিজ্ঞানী হবে, এপিজে আব্দুল কালামকে রোল মডেল করে তারা এগিয়ে চলবে। সেটা চান কি? নাকি একটি রাজনৈতিক দলের রাজনৈতিক নেতা হবে একটি গ্রামে, তার হয়ে বোম বাঁধা, তার হয়ে তার তোষামত করা, সেটাকেই করে যাবে তারা, ওটাই তাদের ভবিষ্যৎ, ওটাই তাদের কর্ম, ওটাই শেষ। সেইটা চান কি? ভোটটা দেওয়ার আগে মনে হয়, এটা আমার, বলতেই পারেন যে আপনি এত কথা কেন বললেন, আমার মনে হলো যে এই ভোট তো সেই ভোট, বাঁচার ভোট, অথবা আগামী দিনে আদৌ বেঁচে থাকবো কিনা। বেঁচে অনেক মানুষ থাকতে পারে, বেঁচে অনেক মানুষই অনেক রকম পরিবেশের মধ্যে থাকতে পারে, কিন্তু বাঁচাটাকে বাঁচার মতো বাঁচা যদি বলে, সভ্য সমাজে বাঁচা যদি বলে, মিনিমাম যে উপকরণগুলো, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, জীবিকা, উপার্জন এবং সুরক্ষা, এই সমস্ত নিয়ে কি বাঁচতে পারবো? সে আপনি যে দলের সমর্থক হোক না কেন, আপনি এই অপশাসনের সমর্থক কি হতে পারেন? আপনারা চিন্তা করবেন, আপনাদের মতামত জানাবেন এই এপিসোডের কমেন্ট বক্সে। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, একটু লাইক, শেয়ার, আর ওই নোটিফিকেশনটাকে একটু অন রাখুন। শেয়ারটা এই জন্য করুন যাতে আপনারা যে লিখছেন তাতে একটা সুন্দর কমিউনিটি গড়ে উঠছে। শেয়ারের সাথে সাথে এই এপিসোডের সাথে সাথে আপনার কমেন্টটাও বহু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতে দেখতে পায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার কথা বলে, সবার মনের কথা বলে। নমস্কার।